হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ। হেলথ অ্যান্ড ডিজিজ হচ্ছে দুটো মেন পোর্শন, একটা হচ্ছে ইমিউনিটি পোর্শন আর একটা হচ্ছে ডিজিজ পোর্শন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমিউনিটি পোর্শন। আচ্ছা, ইমিউনিটিটা আমরা এর সাথে রিলেট করে পড়বো। দেখো, ধরো এটা সাপোজ ধরো এটা প্রাইম মিনিস্টারের কার, এটাকে আমরা কিনি প্রাইম মিনিস্টার কারকে প্রথম কে ঘিরে রাখি? এসপিজি কমান্ডো, এসপিজি। তারপরে কে ঘিরে থাকে? এনএসজি কমান্ডো। তারপরে কে থাকে? এটাকে থাকে সিআরপিএফ এর জওয়ান থাকে। তার মানে কোনো কারণে যদি প্রাইম মিনিস্টারের গাড়ি অ্যাটাক হয়, তাহলে প্রথমে কার সাথে লড়তে হবে? সিআরপিএফ। এটা কি হলো? ফার্স্ট লাইন। এই লাইন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাই তো? ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যদি এটা ভেদ করে যেতে পারে তারপরে কি এনএসজির সাথে লড়তে হবে, এটা হচ্ছে সেকেন্ড লাইন। যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যদি এটাকেও যদি ভেদ করে যেতে পারে, এটা হচ্ছে এসপিজি, যেটা হচ্ছে ইম্পসিবল এদেরকে ভেদ করে, এটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, আমরা ইমিউনিটিটাকে ঠিক এইভাবে রিলেট করে পড়বো। আচ্ছা, প্রথমে ইমিউনিটির সংজ্ঞাটা দেখো। ইমিউনিটি দেখো, ইমিউনিটির সংজ্ঞা দেখো, রোগ সৃষ্টিকারী জীবাণু বা ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইমিউনিটি বলে। ইমিউনিটি কি হলো? রোগ সৃষ্টিকারী জীবাণু বা ভাইরাস বা অ্যান্টিজেন ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে দেহে যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে সেটাকে হচ্ছে বলবো আমরা ইমিউনিটি। আচ্ছা, এদিকে অনাক্রম্য তন্ত্র বা ইমিউনিটির তন্ত্র, এখন যেসব অঙ্গগুলো এই অনাক্রম্য, তাদের বিভিন্ন কোষ বা তাদের সমন্বয়ে গঠিত যেসব তন্ত্র ইমিউনিটিটাকে রক্ষা করতে সাহায্য করে, রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে, রোগ জীবাণু দ্বারা উৎপন্ন বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে, তাদের অনাক্রম তন্ত্র বলে। ঠিক আছে, ইমিউনিটিটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। অনাক্রমতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। ঠিক আছে, একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। এবার দেখো, ইমিউনিটা কি কি পড়লাম আমরা? এবিলিটি এবিলিটি অফ দ্য হোস্ট টু ফাইট দ্য ডিজিজ কজিং অর্গানিজম, মানে যেসব অর্গানিজম, যেসব জীবাণুগুলো রোগ সৃষ্টি করে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়া মাইক্রোবস গুলো রোগ সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যে প্রোটেস্ট করার ক্ষমতা সেটাকে আমরা ইমিউনিটি বলছি। ঠিক আছে, তাদের বিরুদ্ধে যে প্রোটেস্ট করার ক্ষমতা সেটাকে আমরা ইমিউনিটি বলছি। আচ্ছা, ইমিউনিটি কত প্রকারের হয়? দুই প্রকার। ইমিউনিটি কত প্রকারের হয়? দুই প্রকার। একটা হচ্ছে ইনেট, যেটা জন্মসূত্র থেকে পাই, ইনেট ইমিউনিটি, বা সহজাত, যেটা আগে বললাম, আর অ্যাকোয়ার্ড বা অর্জিত। অ্যাকোয়ার্ড বা অর্জিত। এই দেখো, এখানে আমরা প্রাইম মিনিস্টারের গাড়ির সাথে তুলনা করছি। দেখো, প্রথম হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। প্রথমে কি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, প্রথম হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা যদি ভেদ করতে পারে তখন এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করবে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তারপরে দেখো, যে সেকেন্ড লাইন অফ ডিফেন্সও প্রোটেস্ট করতে না পারে, তখন কি আসবে? থার্ড লাইন অফ ডিফেন্স। আচ্ছা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি? নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে কি? নন স্পেসিফিক মানে কি, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া মাইক্রোবস এদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকে, এটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল কেন বলছি? এটা সব থেকে বাইরে থাকছে এই জন্য এক্সটার্নাল। ঠিক আছে, এটা সব থেকে বাইরে থাকছে এই জন্য এক্সটার্নাল বলছে এটাকে। আচ্ছা, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি? নন স্পেসিফিক। এটাও নন স্পেসিফিক, এটা হচ্ছে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া এদের বিরুদ্ধে লড়াই লড়াই করার ক্ষমতা রাখে, এটা হচ্ছে ইন্টারনাল। থার্ড লাইন অফ ডিফেন্সটা কি? স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিক মানে কি? দেখো, ধরো সাপোজ কারোর করোনা হয়েছে, সে করোনার ভ্যাকসিন নিয়েছে। ঠিক আছে, সেই ব্যক্তিটাকে, মানে কোনো ধরো করোনার ভাইরাস অ্যাটাক করছে, সে কিন্তু শুধু করোনাটাকেই রোধ করবে। যদি কোনো ইনফ্লুয়েঞ্জার ভাইরাস বা কোনো সর্দি কাশি জ্বরের ভাইরাস যদি তাকে অ্যাটাক করে, তার সেটা কিন্তু সে রোধ করতে পারবে না, সেটা কিন্তু তার মধ্যে জীবাণুটা বাসা বাঁধবে। ঠিক আছে, স্পেসিফিক মানে কি, যার জন্য নেয়া শুধু তাকেই রোধ করবে, শুধু করোনার জন্য টিকা নেয়া শুধু করোনাটাকেই রোধ করবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে সজাত অনাক্রমতা কি? যে অনাক্রমতা জন্মের সময় থেকে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং দেহে সাধারণ স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম, তাকে সজাত অনাক্রমতা বলে। ঠিক আছে,
দেখো, যে অনাক্রমতা জন্মের সময় থেকে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং দেশ সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকে সজাত অনাক্রমতা বলে। সজাত অনাক্রমতা বলে, ঠিক আছে। সজাত অনাক্রমতা দেখো দুটো ভাগ দেখেছিলাম। সজাত অনাক্রমতা কি, ওখানে কি দেখলাম, দুটো ভাগ দেখলাম না। একটা হচ্ছে কি, এই যে ইনেট ইমিউনিটি সজাত অনাক্রমতা, একটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, একটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আমরা এই সজাত অনাক্রমতার ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা দেখবো, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা দেখবো। প্রথমে দেখো, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে প্রথম হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি, একটা শারীরিক একটা সম্পর্ক, মানে একদম ডাইরেক্ট অ্যাটাচ, মানে স্কিন বা মিউকাস। আচ্ছা, আমাদের দেহে ত্বক কি মুখ্য বাধাদায়ক, যা অণুজীবের প্রবেশকে রোধ করে, যে চামড়াটা আমাদের অণুজীবের প্রবেশকে রোধ করে। আর মিউকাস নাকের ভেতর, ওই যে শ্বসন পথ, পোস্টিনালী পথ, রেচন, জনন পথে, এসব কি হয়, এপিথেলিয়াম কলাতে কি থাকে, মিউকাস থাকে, মিউকাসের আচ্ছাদন থাকে। এগুলো কি করে, বাইরে থেকে যে ঢোকা যে জীবাণু, এগুলোকে ওখানে মেরে ফেলে। আচ্ছা, আমরা একটা সিম্পল উদাহরণ আমরা জানি, ধরো বার্নিং কেস। ধরো কোনো একটা পেশেন্ট বার্ন হয়ে গেছে। আচ্ছা, দেখবে সেটা সঙ্গে সঙ্গে পেশেন্টটা কিছুক্ষণের মধ্যে কোলাপস করে যায়। কেন? এক তো তাদের যদি পুরো কি হচ্ছে, তার কিন্তু ভেতরের অর্গান ততটা ড্যামেজ হচ্ছে না, কিন্তু তার কি হচ্ছে, প্রথমে চামড়াটা তার পুড়ে যাচ্ছে। চামড়া পুড়ে যাওয়া মানে কি, আমরা খালি চোখে দেখতে পাই না, তাই কোটি কোটি মিলিয়নস অফ ভাইরাস জীবাণু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যেই চামড়াটা পুড়ে যাচ্ছে বার্নিং কেসে, তখন কি হচ্ছে, ওরা একসাথে এসে অ্যাটাক করছে, ওই জন্য পেশেন্টটা তাড়াতাড়ি কোলাপস করে যায়। আচ্ছা, ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে কি থাকে দেখো, মিউকাস, স্যালাইভা, টিয়ার্স, এগুলোর মধ্যে আমরা জানি NaCl। আচ্ছা, শরীরে বাধাদায়ক কোষ। শারীরিক বাধাদায়ক কোষের মধ্যে কি থাকে, যে পাকস্থলীতে যে আমাদের অ্যাসিড থাকে। ছোটবেলায় আমরা ভাত খেতে খেতে অনেকে, মাছ দিয়ে ভাত খেতে খেতে অনেকেই হয়েছে মাছের কাঁটা গলে আটকে গেছে। তোমরা একবারে ভেবে দেখেছো এই মাছের কাঁটা গেল কোথায়? আমরা তো নিয়ে শুকনো মুড়ি বা ভাত খেয়ে মাছের কাঁটাটাকে আমরা ওখান থেকে গোলা থেকে ছাড়ালাম, গেল কোথায় কাঁটা? কোথায় গেল? এই পাকস্থলী। পাকস্থলীতে কি আছে, কনসেন্ট্রেটেড HCl থাকে। পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে কি থাকে? পাকস্থলীতে থাকে এই যে, পাকস্থলীতে এই যে কনসেন্ট্রেটেড HCl থাকে। কনসেন্ট্রেটেড HCl থাকে। কি করে? সঙ্গে সঙ্গে কাঁটায় গলিয়ে দেয়। যে চোখের জল, লালা রস, চোখের জল, এই যে চোখের জল, লালা রস, এইসব অণুজীবের বৃদ্ধিতে বাধা দেয়। ঠিক আছে, নেক্সট দেখো। এবার দেখো, এই যে সচেতন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে রয়েছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স এর মধ্যে হচ্ছে দুটো ব্যারিয়ার থাকে, একটা হচ্ছে সেলুলার ব্যারিয়ার, মানে কোনো কোষ যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে, একটা সেলুলার ব্যারিয়ার। আর একটা হচ্ছে সাইটোকাইনিন ব্যারিয়ার। আচ্ছা, সেলুলার ব্যারিয়ারটা দেখো, সেলুলার ব্যারিয়ারের মধ্যে দেখো, দেখো সেলুলার ব্যারিয়ার দেখো, সেলুলার ব্যারিয়ারের মধ্যে দেখো, একটা হচ্ছে নন ফ্যাগোসাইটিক সেল, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। নন ফ্যাগোসাইটিক সেল মানে কি দেখো, প্রোটেস্ট করবে কিন্তু সেটাকে ভক্ষণ করবে না। ঠিক আছে, নন ফ্যাগোসাইটিক সেলের মধ্যে কি থাকে, নন ফ্যাগোসাইটিক সেলের মধ্যে ন্যাচারাল কিলার সেল হচ্ছে নন ফ্যাগোসাইটিক সেল। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেলটা হচ্ছে নন ফ্যাগোসাইটিক সেল, যারা ক্যান্সার সেল, এসব সেলকে, এগুলোকে প্রোটেস্ট করে। আর ফ্যাগোসাইটিক সেল যারা কি করে, ভাইরাসটাকে খেয়ে নেয়, ভক্ষণ করে তাকে প্রতিরোধ করে। ফ্যাগোসাইটিক সেল মধ্যে দেখো ব্লাডে থাকে। ব্লাডের ফ্যাগোসাইটিক সেল হচ্ছে পিএমএনসি, নিউট্রোফিলস আর মনোসাইট। আর টিস্যুতেও কিছু, বিভিন্ন জায়গায় টিস্যুতেও কিছু হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, যেমন কাপাস সেল, অস্টিওক্লাস্ট। তারা কি করে, ভাইরাস বা জীবাণুকে ভক্ষণ করে তাদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আচ্ছা, এ দেখো এই যে লিউকোসাইট, তারপরে দেখো লিউকোসাইট, ডব্লিউবিসির মতে আমাদের দেহে নির্দিষ্ট ধরনের শ্বেত রক্তকে যেন পলিমরফ নিউক্লিয়ার লিউকোসাইট থাকে, এবং মনোসাইট ও রক্তশীল প্রাকৃতিক ঘাতক এক ধরনের লিম্ফোসাইট, সেই সাথে ম্যাক্রোফেজ অণুজীবকে আত্মসাৎ করে এবং ধ্বংস করে দেয়। ঠিক আছে, নেক্সট দেখো সাইটোকাইনিন ব্যারিয়ার কি দেখো, সাইটোকাইন ব্যারিয়ার, ধরো সাইটোকাইন ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ারটা হচ্ছে একটা ইন্টারফেরন অনাক্রমতা। ঠিক আছে, ধরো সাপোজ এটা একটা সেল, সেলের স্ট্রাকচার, ধরো এটা একটা সেলের স্ট্রাকচার, এটা একটা সেল।
ঠিক আছে, ধরো ব্যাকটেরিওফাজেসে অ্যাটাক করলো, এই সেলটাই ব্যাকটেরিওফাজেসে অ্যাটাক করলো, তাহলে সেলটা কি হলো, ব্যাকটেরিওফাজ কি ভাইরাস, ভাইরাস ইনফেক্টেড সেল হয়ে গেল। ভাইরাস ইনফেক্টেড সেল কি করবে, একটা ভাইরাস ইনফেক্টেড সেল হচ্ছে ইন্টারফেরন রিলিজ করে। ইন্টারফেরনটা কি করে দেখো, ইন্টারফেরন রিলিজ করলো, তো ইন্টারফেরনটা কি করে, নন ভাইরাস ইনফেক্টেড সেলে যায়। এই যে এখান থেকে যে ইন্টারফেরনটা রিলিজ করলো সেটা হচ্ছে নন ভাইরাস ইনফেক্টেড সেলে যায়, গেল। সেখানে গিয়ে কি করে দেখো, ট্রান্স ট্রান্সলেশন ট্রান্সলেশন রিলিজ, এটা কি করছে, রিলিজ ট্রান্সলেশন ইনহিবিট অফ ভাইরাল প্রোটিন, মানে ভাইরাসের এই ট্রান্সলেশনের যে প্রসেসটা সেটাকে বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, ভাইরাস তো এমনিতেই মৃত, ভাইরাসকে আর কত মারবে, তার মানে ভাইরাস ভাইরাস কোথায়, সজীব কোষে হচ্ছে ও ট্রান্সলেশন করে, সজীব কোষে হচ্ছে ও ট্রান্সলেশন করে, এমনিতে তো মৃত। তাই ওই ওই যে ট্রান্সলেশনের যে প্রসেসটা সেটা ইন্টারফেরন কি করে, নন ভাইরাস ইনফেক্টেড সেলে যাবে, যে ওর যে ট্রান্সলেশনের যে প্রসেস ওটাকে বন্ধ করে দেবে। আচ্ছা, ইন্টারফেরন কি, ইন্টারফেরন হচ্ছে দেখো স্মল প্রোটিন, ইন্টারফেরন হচ্ছে একটা স্মল প্রোটিন, ছোট্ট একটা প্রোটিন, নেভার কিল ভাইরাস, আর ভাইরাস তো মৃত, এই ভাইরাসকে কত মারবে, অনলি ইনহিবিট ট্রান্সলেশন অফ ভাইরাল প্রোটিন, মানে ওই যে ভাইরাসের যে ট্রান্সলেশনটাকে ওটাকে যে বন্ধ করছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, দেখো ভাইরাল প্রোটিন আর পেশি স্পেসিফিক বা নট ভাইরাস স্পেসিফিক, এটার মানে, আচ্ছা পেশি স্পেসিফিক মানে কি, এই যে পেশি স্পেসিফিক কথাটা বলছে, পেশি স্পেসিফিক মানে কি, এই যে পেশি স্পেসিফিক মানে হচ্ছে একটা পেশিসের জন্য স্পেসিফিক, যেমন মানুষের মানুষের দ্বারা মানুষের যে ভাইরাস ইনফেক্টেড হয় সেখান থেকে যে ইন্টারফেরন রিলিজ করে, ধরো মানুষের দিয়ে যে একটা ভাইরাস ইনফেক্ট করলো, সেখানে একটা কোষ ইন্টারফেরন রিলিজ করলো, সেই যে ইন্টারফেরনটা রিলিজ করলো সেটা কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যাবে, এটা কিন্তু কোনো পশু গরু গাধা এদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা মানে কি হলো পেশি স্পেসিফিক, কিন্তু ভাইরাস স্পেসিফিক নয়। কেন বলেছে নট ভাইরাস স্পেসিফিক, এই যে নট ভাইরাস স্পেসিফিক এর মানে কি, মানে ধরো যে কোনো একটা ভাইরাস, যে কোনো একটা ভাইরাস মানুষের শরীরে গেল, গিয়ে সেটাকে অ্যাটাক করলো, করে ইন্টারফেরন রিলিজ করলো। ঠিক আছে, এখান পর্যন্ত বোঝা গেল, ইন্টারফেরন রিলিজ করলো। এরপর দেখো সেই ভাইরাস থেকে যে ইন্টারফেরনটা রিলিজ করলো, সেই ইন্টারফেরনটা অন্য কোনো ভাইরাসের ট্রান্সলেশনকে ইনহিবিট করতে পারে, ট্রান্সলেশনকে বন্ধ করে দিতে পারে। ওই জন্য বলছে নট ভাইরাস স্পেসিফিক, মানে এই একটা এক্স ভাইরাস থেকে একটা ইন্টারফেরন রিলিজ হলো, সেটা ওয়াই ভাইরাসেও কাজে লাগবে, ওই জন্য বলছে নট ভাইরাস স্পেসিফিক কিন্তু পেশি স্পেসিফিক। এই অনাক্রমতাটাকে কি বলে, ইন্টারফেরন অনাক্রমতা। এই যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিশ্চিত ভাইরাসের বিভাজনকে রোধ করে, ভাইরাসের শুধুমাত্র কি করে ট্রান্সলেশন বা বিভাজনটাকে রোধ করছে, কিন্তু ভাইরাসটাকে কিন্তু মারছে না আবার। ঠিক আছে, নেক্সট দেখো ফিভার। আচ্ছা, এই যে আমাদের যে জ্বর হয়, এই জ্বরের মেকানিজমটা ভালো করে বোঝো, জ্বর কি জিনিস, ছোটবেলা থেকে আমরা জানি জ্বর হয়েছে, জ্বর কি জিনিস, এর মেকানিজমটা ভালো করে বোঝো। ধরো একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোন একটা শরীরে অ্যাটাক করলো, এই যে ব্যাকটেরিয়াটা কোন একটা শরীরে যে অ্যাটাক করলো, ঠিক আছে, ব্যাকটেরিয়াটা কোন একটা শরীরে যে অ্যাটাক করলো, তখন কি করবে, শরীরে কি থাকে, ডব্লিউবিসি। আচ্ছা, ব্লাডের হচ্ছে তিনটে, ব্লাডের হচ্ছে তিনটে কণিকা জানো, ব্লাডের হচ্ছে তিনটে কণিকা থাকে, একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস বা অনুচক্রিকা। আরবিসির কাজ কি, আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা, হিউম্যান ব্রিদিং এ পড়েছো, অক্সিজেন ট্রান্সপোর্ট করা।
ঠিক আছে। ডব্লিউবিসির কাজ কি? প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, প্রোটেস্ট করা। ব্যবস্থা। আর প্লেলেটের কাজ কি? রক্ত তঞ্চনে, ক্লটিং এ সাহায্য করে। ঠিক আছে, ব্লাডের 3টে কণিকার এই হচ্ছে কাজ। ধরো সাপোজ কোন একটা শরীরে ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, তখন কি করবে? ডব্লিউবিসি কি করবে? ডব্লিউবিসি সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। ব্যাকটেরিয়া কি করে? রিলিজ টক্সিন। ব্যাকটেরিয়া কি করে? টক্সিন রিলিজ করবে। ঠিক আছে, সেরকম ডব্লিউবিসিও রিলিজ ইন্টারলিউকেন 1 রিলিজ করে। পরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষটাকে ধ্বংস করার চেষ্টা করে, ডব্লিউবিসি সেটাকে বাঁচানোর চেষ্টা করছে। ঠিক আছে, ডব্লিউবিসি সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এদের মধ্যে এদের মধ্যে একটা, ধরো ব্যাকটেরিয়া গুলি করছে, ডব্লিউবিসিও গুলি করছে, মানে এদের মধ্যে ধরো এক টাইপের যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লাগলে কি হয়? শরীরের ক্ষতি। তখন কি করছে? হাইপোথ্যালামাস কি করছে? ওদের যুদ্ধটাকে থামানোর জন্য হাইপোথ্যালামাস কি থার্মো রেগুলেটিং সেন্টার একটা প্রসেস বের করছে যাতে এদের যুদ্ধটা কমে। কি করছে তখন হাইপোথ্যালামাস কি করছে? বডির টেম্পারেচারটাকে ইনক্রিজ করে দিচ্ছে। এটাই হচ্ছে জ্বর। বডির টেম্পারেচারটা যখন ইনক্রিজ করছে, তখন ওই যে ব্যাকটেরিয়ার যে মাইক্রোবিয়াল যে অণুজীবগুলোর যে গ্রোথ হলো, সেগুলো কি করছে? সেগুলো যে ডিক্রিজ করে যাচ্ছে। মাইক্রোবিয়াল গ্রোথ গুলো কি করছে? ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, কিংবা যখন মাইক্রোওয়েল গ্রোথটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। জ্বর একটা কিন্তু ভালো প্রসেস, দেখবে জ্বর যখন ছেড়ে যায় তখন মানে পুরো শরীরটা পুরো ফ্রেশ ফ্রেশ মনে হয়। যখন এই ডব্লিউবিসি এটা করতে, যখন ব্যাকটেরিয়া সে ডব্লিউবিসি না পেরে উঠছে, তখন কি করি? প্যারাসিটামল খাই। কি, এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ। অ্যান্টিপাইরেটিক ড্রাগ। ঠিক আছে, বডি টেম্পারেচার কি করে? ডিক্রিজ করে। তাহলে কি হলো? ব্যাকটেরিয়া ডব্লিউবিসি এর মধ্যে যুদ্ধ হলো। হাইপোথ্যালামাস কি করলো? যে দেখে দেখে যুদ্ধ থামানোর জন্য কি করলো? বডির টেম্পারেচার থেকে ইনক্রিজ করলো, করে মাইক্রোবিয়াল এই যে ব্যাকটেরিয়ার যে গ্রোথ হচ্ছিল সেগুলোকে মেরে দিল। ঠিক আছে, এইভাবে আমাদের জ্বরের সৃষ্টি হয়। জ্বরটা কমানোর জন্য আমরা কি করি? যখন ডব্লিউবিসি যখন অতটা পেরে উঠছে না, তখন কি করি? আমরা প্যারাসিটামল খাই, খেয়ে বডি টেম্পারেচারটাকে কমাই। ঠিক আছে, এটা হচ্ছে জ্বরের মেকানিজম। আচ্ছা, অর্জিত অনাক্রমতা কি দেখো। দেখো, যেসব অনাক্রমতা সহজাত নয়, জন্মের পর দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয়, তাদের অর্জিত অনাক্রমতা বলে। এই অনাক্রমতা 2 প্রকারের হয়, একটা হচ্ছে রস ভিত্তিক, একটা হচ্ছে কোষ ভিত্তিক। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি, যেটা পড়ছিলাম থার্ড লাইন অফ ডিফেন্স, সব থেকে হচ্ছে ইন্টারনাল যেটা ছিল, আর স্পেসিফিক। ঠিক আছে, কোন একটা স্পেসিফিক মানে কি? প্যাথোজেন স্পেসিফিক মানে কি? কোন একটা পেসিসের জন্য স্পেসিফিক। ঠিক আছে, কোন একটা প্যাথোজেনের জন্য স্পেসিফিক। এর পয়েন্ট দেখো, কোন একটা প্যাথোজেনের স্পেসিফিক। ডাইভার্সিটি মানে কি? বিভিন্ন ভ্যারিয়েশন দেখাতে পারে। মেমোরি ক্রিয়েট করে রাখে। আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে নিজের সেল, মানে সেল পার নন সেলকে চিনতে পারে, মানে কোনটা হচ্ছে শরীরের নিজস্ব কোষ, কোনটা হচ্ছে শরীরের বাইরের জিনিস, কোনটা অ্যান্টিজেন, সেগুলোকে অ্যাকর্ডিংলি সেগুলোকে চিনতে পারে। যদি যদি নিজের কোনো কোষ হয়, তাহলে সেটাকে কোনো রেসপন্স করবে না। নন সেল কোষ হলে সেটাকে রেসপন্স করবে। রেসপন্স অফ 2 ভাগ পরে আসছে, প্রাইমারি আর সেকেন্ডারি রেসপন্স পরে আসছে। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা 2 ভাগে দেখলাম আমরা, এক হচ্ছে কি, এর হচ্ছে 2টো ভাগ। ঠিক আছে, একটা হচ্ছে কি বি লিম্ফোসাইট, যেটাকে আমরা কি বলছি? বি লিম্ফোসাইট ভিত্তিক, যেটাকে আমরা রস ভিত্তিক বলছি। আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট, যেটাকে আমরা কোষ ভিত্তিক বলছি। ঠিক আছে, যেটাকে আমরা কোষ ভিত্তিক বলছি। বি লিম্ফোসাইট কি করে? বি লিম্ফোসাইট হচ্ছে দুটো হচ্ছে সেল রিলিজ করে। একটা হচ্ছে প্লাজমা সেল,
একটা হচ্ছে দেখো পি লিম্ফোসাইট হচ্ছে দুটো সেল রিলিজ, একটা হচ্ছে প্লাজমা সেল আর একটা কি করে মেমোরি সেল। আর হচ্ছে সেল মিডিয়েটেড কোষ ভিত্তিক হচ্ছে দেখ এর হচ্ছে টিএইচ সেল, এর হচ্ছে চার প্রকারের সেল রিলিজ করে, ঠিক আছে। একটা টিএইচ সেল, টিএইচ সেল কন্ট্রোল অল ইমিউনো সেলকে কন্ট্রোল করে, ঠিক আছে, প্রত্যেকটা ইমিউনো সেলকে কন্ট্রোল করে, ঠিক আছে। টিকে সেল কি করে? টিকে সেল কি করে এগেইনস্ট ক্যান্সার ভাইরাস ইনফেকশন। টিএস সেল মানে টি সাপ্রেস সেল, সাপ্রেস কি করে এদের, টি সাপ্রেস সেল কি করে এই টিকে সেলটাকে কন্ট্রোল করে, কখন বেশি কখনো কম হয়ে যায় এটা কন্ট্রোল। টিএম সেল মানে হচ্ছে মেমোরি সেল, মেমোরি ক্রিয়েট করে রাখে, মেমোরি ক্রিয়েট করে রাখে, ঠিক আছে। নেক্সট দেখো অ্যান্টিজেন কি দেখো। অ্যান্টিজেন কি দেখো, সাবস্টেন্স হুইচ স্টিমুলেট প্রোডাকশন অফ অ্যান্টিবডি, মানে যেসব পদার্থ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, যেসব বিষ জাতীয় জীবাণু বা অধিবেশ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা কি বলছি অ্যান্টিজেন। আচ্ছা অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে জীবাণুবাহিত অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে এবং যারা জীবাণু বা তাদের নিঃসৃত অধিবেশ বিনষ্ট করে তাদের অ্যান্টিবডি বলে। মানে অ্যান্টিজেনকে প্রোটেস্ট করার জন্য অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে সেটাকে আমরা কি বলছি অ্যান্টিবডি। আচ্ছা অ্যান্টিসিরাম কি? সিরাম অফ এনি অ্যানিমেল হুইচ কন্টেন দ্য অ্যান্টিবডি ফর এ স্পেসিফিক অ্যান্টিজেনিক্যাল, মানে স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য যে সিরামটা সেটাকে আমরা বলছি অ্যান্টিসিরাম। ভেনাম কি? টক্সিক সাবস্টেন্স, সেটাকেই ভেনাম বলে। শুধুমাত্র যে সাপেরই বিষ আছে তা নয়, অনেক সাম ইনসেক্টেরও বিষ থাকে। আর অ্যাগ্লুটিনেশন মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যে রিয়াকশন সেটাকে আমরা কি বলি অ্যাগ্লুটিনেশন, অ্যান্টিজেন রিয়াকশন। এই দেখো টাইপ অফ ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স কি দেখো, ধরো এটা ধরো কোন একটা মানুষের শরীর, কোন একটা বডি, ঠিক আছে, ধরো এটা একটা কোনো বডি। ধরো প্রথম অ্যান্টিজেন এসে অ্যাটাক করলো, কোন অ্যান্টিজেন মানে কোন বিজাতীয় পদার্থ এসে এটাতে এসে ফার্স্ট এসে অ্যাটাক করলো। যেই বডিতে এসে অ্যাটাক করলো তখন বডি কি করবে, বি বডি কি করবে, বি লিম্ফোসাইট কোষকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। বি লিম্ফোসাইট হচ্ছে দুটো কোষ, দুটো সেল রিলিজ করে, একটা হচ্ছে মেমোরি সেল আর একটা হচ্ছে প্লাজমা সেল। মেমোরি সেলটা কি করবে, হচ্ছে মেমোরিটা ক্রিয়েট করে রাখবে, আর প্লাজমা সেল হচ্ছে অ্যান্টিবডি রিলিজ করবে। প্লাজমা সেল কি অ্যান্টিবডি রিলিজ করবে, ওকে, ওরে ওইটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ঠিক আছে। আবার যখন ওই সেম অ্যান্টিজেনটা ধর একটা, এখানে ধর একটা এক্স এক্স অ্যান্টিজেন একটা অ্যাটাক করেছিল এখানে, যখন ওই সেম এক্স অ্যান্টিজেনটা আবার ওই শরীরে অ্যাটাক করবে তখন কি হবে দেখো, যখন এই সেকেন্ড এনকাউন্টার করলে এই শরীরটা তখন কি করবে, তখন কিন্তু আর এই বডি বি লিম্ফোসাইট কোষকে আর ইনভলভ করবে না, তখন কি করবে মেমোরি সেলকে, তখন ডাইরেক্ট মেমোরি সেল কি করবে প্লাজমা সেল রিলিজ করবে, মেমোরি সেল প্লাজমা সেল রিলিজ করবে, আর প্লাজমা সেল কি করবে অ্যান্টিবডি তৈরি করবে ওটাকে রুখে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। প্রথমে যখন একটা অ্যান্টিজেন অ্যান্টিজেন কোন একটা শরীরে অ্যাটাক করছে তখন দেখো, প্রথম যখন অ্যাটাক করছে প্রথম প্রথম যখন অ্যাটাক করছে তখন দেখো ফার্স্ট যখন এনকাউন্টার করছে তখন কিন্তু বিটা লিম্ফোস বি লিম্ফোসাইট কোষকে অ্যাক্টিভেট করছে, বি লিম্ফোসাইট কি করছে তখন মেমোরি সেল আর হচ্ছে প্লাজমা সেল দুটো
মেমোরি সেল আর প্লাজমা সেল দুটো সেলকে অ্যাক্টিভেট করছে, কিন্তু মেমোরি সেল কি করছে, এটা হচ্ছে মেমোরি ক্রিয়েট করে রেখে দিচ্ছে, মেমোরি ক্রিয়েট করে রেখে দিচ্ছে। আর প্লাজমা সেল কি করছে, অ্যান্টিবডি রিলিজ করছে, করে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। যখন ওই সেম অ্যান্টিজেনটা আবার আসছে, যখন ওই সেম অ্যান্টিজেনটা আবার অ্যাটাক করছে, তখন কি করছে দেখো, সেম অ্যান্টিজেন যখন আবার অ্যাটাক করছে তখন কি হচ্ছে দেখো, তখন কিন্তু আর এই শরীরে যখন অ্যাটাক তখন কিন্তু আর শরীর ডিরেক্ট কিন্তু এবারে মেমোরি সেলকে অ্যাক্টিভেট করছে। মেমোরি সেল কি করছে, প্লাজমা সেল রিলিজ করছে, প্লাজমা সেল কি করছে, অ্যান্টিবডি তৈরি করছে। ঠিক আছে, এখানে কিন্তু আর বিটা লিম্ফোসাইট কোষকে লাগলো, বি লিম্ফোসাইট কোষকে আর লাগলো না। এবার দেখো অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন দেখো এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে অ্যান্টিজেন আর এটা অ্যান্টিবডি। আর এটা অ্যান্টিজেন। অ্যান্টিজেনের এই যে যে অংশটা, এই যে দেখো অ্যান্টিজেনের যে অংশটা, এই যে অ্যান্টিজেনের এই যে যে অংশটা, অ্যান্টিজেনের যে অংশটা অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলছি, এপিটোপ। অ্যান্টিবডির যে অংশটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি প্যারাটোপ। অ্যান্টিজেনের যে পোরশনটা অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলছি এপিটোপ। অ্যান্টিবডির যে পোরশনটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে প্যারাটোপ। যখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি দুজনের মধ্যে যখন এই অ্যান্টিজেন অ্যান্টিজেন দুজনের মধ্যে বাইন্ড করছে তখন কি করছে, অ্যান্টিবডি কি করে, মেমোরি সেল আর প্লাজমা সেল দুটো সেল রিলিজ করছে। প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি প্রডিউস করছে অ্যান্টিজেনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। আর মেমোরি সেল কি করছে, অ্যান্টিজেনটার মেমোরি ক্রিয়েট করে রেখে দিচ্ছে যাতে পরবর্তীকালে অ্যাটাক করলে তখন আর বি লিম্ফোসাইট কোষকে আমাকে ডাকতে না হয়। ঠিক আছে। আচ্ছা অ্যান্টিজেন কি দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট আবার হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি দেখো, ফরেন ফর হোস্ট, মানে কোনো বিজাতীয় পদার্থ যেটা শরীরে প্রথম ঢুকছে। মলিকুলার ওয়েট 1000 ডাল্টনের বেশি, সবসময় মলিকুলার ওয়েট 1000 ডাল্টনের বেশি হবে। অ্যান্টিজেনেসিটি আর ইমিউনোজেনেসিটি, মানে এইটার এই অ্যান্টিজেনের জন্য হচ্ছে ইমিউন সিস্টেম, মানে অনাক্রমতা তৈরি হয়, ইমিউনোজেনেসিটি তৈরি হয়। এটা দেখে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি দেখো, অধিবিষ বা এই সংজ্ঞাটা পড়লাম আমরা আগে, অধিবিষ বা জীবাণুবাহিত অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে এবং যারা জীবাণু বা তাদের থেকে নিঃসৃত অধিবিষকে বিনিষ্ট করে তাদের হচ্ছে অ্যান্টিবডি বলে। ঠিক আছে, যারা হচ্ছে বিনিষ্ট করে তাদেরকে হচ্ছে অ্যান্টিবডি বলে। ঠিক আছে, অ্যান্টিবডির গঠন দেখো, এটা হচ্ছে অ্যান্টিবডির গঠন। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্টিবডি। এই যে দেখো স্ট্রাকচারটা অনেকটা কিসের মতো, ওয়ার মতো স্ট্রাকচার। ঠিক আছে, ওয়ার মতো স্ট্রাকচার, 4টে পলিপেপটাইড চেন থাকে, 4টি পলিপেপটাইড চেন থাকে। 4টি পলিপেপটাইড চেন থাকে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে দুটো হচ্ছে ভারী চেন
H2 হেভি চেন আর দুটো হচ্ছে হালকা লাইট চেন, ঠিক আছে। H2 মানে কি হেভি চেন, আর L2 মানে কি লাইট চেন, দুটো হচ্ছে লাইট চেন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিবডি, একটা টিপিক্যাল অ্যান্টিবডি স্ট্রাকচার, ঠিক আছে। এবার দেখো এই যে অ্যান্টিজেনটা আছে, এই যে অ্যান্টিবডিটা আছে, এর যে এই পোরশনটা এগুলোকে এন টার্মিনাল বলে। এই যে NH3 অ্যামোনিয়া যুক্ত আছে, এটাকে এন টার্মিনাল বলে। আর এই নিচের দিকটা দেখো সি টার্মিনাল, এই যে সি যুক্ত আছে, সি গ্রুপ, সি টার্মিনাল বলে। নিচের দিকটা এই যে সি টার্মিনাল, ঠিক আছে। এই যে এই বন্ডগুলো হচ্ছে যে ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে, এই যে ডাইসালফাইড বন্ড দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে। এই এই যে উপর পান্ডাকে এই যে খাপগুলো আছে, এটা হচ্ছে অ্যান্টিজেন বন্ধনকারী স্থান, মানে অ্যান্টিজেনকে এইখানে এসে রাখে, ঠিক আছে। এটা হচ্ছে হালকা চেন রিজিয়ন। টোটাল হচ্ছে মোট মোট হচ্ছে 16টি ডাইসালফাইড বন্ড থাকে, 16টি ডাইসালফাইড বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, ঠিক আছে। টোটাল হচ্ছে 16টি ডাইসালফাইড বন্ড থাকে, ঠিক আছে। এবার দেখো এই যে করছি, দেখো তাহলে অ্যান্টিবডি কি, দেখো অ্যান্টিবডির গঠন দেখো, ওখানে বললাম অ্যান্টিবডির গঠন অনেকটা ওয়াই আকৃতির মতো, বললাম ওয়াই আকৃতির মতো। এটি 4টি পলিপেপটাইড চেন দিয়ে গঠিত, ঠিক আছে। 4টি চেনের মধ্যে দেখো 2টি বড় বা লম্বা চেন, যাদের হচ্ছে ভারী চেন বলে, আর বা এই চেন অপর দুটি কি ছোট বা খর্ব চেন, হালকা বা লাইট চেন বা এল চেন বলে, ঠিক আছে। প্রতিটি ভারী চেনে কি থাকে 400টার অধিক, ও প্রতিটি হালকা চেনে হচ্ছে 200টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে। 4টি পেপটাইড চেন পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা সংলগ্ন হয়ে ওয়াই আকৃতির গঠন সৃষ্টি করে। টোটাল আমরা ডাইসালফাইড বন্ড কত বলেছিলাম, 16টি। ওয়াই আকৃতির সদিশ খণ্ডকে দুটি অ্যান্টিজেন বাইন্ডিং স্থান ধারণ করে। এই অ্যান্টিজেন বাইন্ডিং স্থান তালা চাবির মতো বিশেষ অ্যান্টিজেনকে আবদ্ধ করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে, ঠিক আছে। দ্বিতীয় খণ্ড যেটি অ্যান্টিজেন আবদ্ধ করে অ্যান্টিজেন বাইন্ড করতে অক্ষম, তাকে কেলাসিত করা যায়, তাই তাই এই ফ্র্যাগমেন্টকে ক্রিস্টালাইজেবল বলা হয়, ঠিক আছে। এটি কেবলমাত্র এইচ চেন দ্বারা গঠিত, এই অংশে অলিগোস্যাকারাইড বা স্বল্প যৌগ শর্করা যুক্ত থাকে, ঠিক আছে। প্রথমে অ্যান্টিবডি সম্বন্ধে কি জানো, 4টি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত। ভারী চেনগুলিতে 400টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, হালকা চেনে 200টার মতো অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে। উপরের দিনটাকে এন টার্মিনাল বলে, নিচেরটাকে সি টার্মিনাল বলে। আর দুটো হচ্ছে হালকা চেন ও ভারী চেন, হালকা চেন ও ভারী চেনের মধ্যে ডাইসালফাইড বন্ড দ্বারা বন্ধন থাকে। আচ্ছা, কটি টোটাল ডাইসালফাইড বন্ড করা থাকে, 16টি থাকে, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্টিবডির গঠন। আচ্ছা, এটা হচ্ছে 5 প্রকারের হয়, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকারের হয়। এক হচ্ছে আইজিজি, এটা হচ্ছে কত থাকে, 80% এটাই থাকে, সব থেকে বেশি পরিমাণ আইজিজি। তারপর হচ্ছে আইজি এ আইজিএ এটা থাকে কত, 10 থেকে 15% মতো এটা থাকে। তারপরে কি থাকে, আইজি এম, এটা থাকে হচ্ছে 5% মতো। আর এটা থাকে আইজিডি, এটা কত পার্সেন্ট থাকে, এটা হচ্ছে ওই লেস দেন 1%।
আর আইজিইও তাই লেস দেন 1%। ঠিক আছে। আচ্ছা, এই যে পাঁচটা যে যে পাঁচ প্রকার, এই যে পাঁচ প্রকারের হচ্ছে আমরা অ্যান্টিবডি পড়লাম, এটা হচ্ছে ডিটেলস, পরের নেক্সট স্লাইডে দেয়া আছে, এটা একটু ভালো করে দেখে নেবে। দেখো আইজিজি, দেখো এদের স্ট্রাকচার দেখো, অনুর গঠন কিরকম হয়। আইজিজি স্ট্রাকচার কিরকম, এই যে মনোমার, আইজি এটা কি মনোমার ও ডাইমার, আর আইজিএম টা সব থেকে বড় হয় পেন্টামার, আইজিডি হচ্ছে মনোমার, আর আইজি হচ্ছে মনোমার। ঠিক আছে। কোনটা সব থেকে বেশি পরিমাণে থাকে, 80%, সবচেয়ে আইজিজি বেশি, তারপর 10 থেকে 15% কি থাকে আইজিএ, আইজিএম টা 5 থেকে 10%, আর এইগুলো হচ্ছে 1% এরকম 0.2 0.1% থাকে। ঠিক আছে। প্লাসেন্টার ভেতর দেখো শুধুমাত্র আইজিজিটাই হচ্ছে প্লাসেন্টার ভেতর ঢুকতে পারে। আচ্ছা, রোগ জীবাণুর উপর প্রভাব কি, 8 নম্বর পয়েন্ট একটু ভালো করে নেবে। রোগ জীবাণুর উপর দেখো কমপ্লিমেন্ট সক্রিয় করে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলিক রোগ জীবাণুকে ফ্যাগোসাইটিসে সাহায্য করে। আর আইজিএ কি করে, রোগ জীবাণু নিউট্রালাইজ করে মিউকাস পৃষ্ঠকে সুরক্ষা দেয়। কমপ্লিমেন্ট সক্রিয় করো অ্যান্টিজেন প্রতিরোধক প্রতিক্রিয়ার জন্য সক্রিয় করে। আর আইজিডি কি করে, বিটা লিম্ফোসাইটকে সক্রিয় করে, আর বিটা লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কি করে, প্লাজমা সেল আর মেমোরি সেল। আর আইজি হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে। নেক্সট দেখো। আচ্ছা, টিস্যু গ্রাফটিং বা অর্গান ট্রান্সপ্লান্টেশন। ধরো অর্গান ট্রান্সপ্লান্টেশন কি, দেখো যখন, এই যে দেখো, যখন প্রায়শই দেহের কোনো অঙ্গ যেমন হৃৎপিণ্ড, চোখ, যকৃৎ, বৃক্ক কাজ করতে অক্ষম হয়, তখন রোগীকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার একটিমাত্র উপায় হলো অঙ্গ প্রতিস্থাপন। ঠিক আছে। ধরো হৃৎপিণ্ড, চোখ, যকৃৎ এগুলো যদি কারো নষ্ট হয়ে যায়, সেগুলোকে বাঁচিয়ে রাখার একটাই উপায় হচ্ছে অঙ্গটাকে তার প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, অঙ্গ প্রতিস্থাপন করাটা তার ছেলে খেলা জিনিস নয় যে অঙ্গটা কাটলাম ঢুকিয়ে দিলাম হয়ে গেল। এর কিছু মেকানিজম আছে কিভাবে অঙ্গ প্রতিস্থাপিত হয়। এটা কি অঙ্গ প্রতিস্থাপন কি, কি বেসড অন সেল মিডিয়েটেড ইমিউনিটি, মানে কোষভিত্তিক যে ইমিউনিটি সেটার উপর নির্ভর করে টিস্যু গ্রাফটিংটা করা হয়, পুরোপুরি সেটার উপর নির্ভরশীল। প্রথমে কি দেখা হয়, প্রথমে ম্যাচিং করা হয় ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা ম্যাচিং করা হয়। ব্লাড গ্রুপ যদি ম্যাচ করে, তারপর সব থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ম্যাচিং অফ মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা একটা হচ্ছে হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, HLA বলে এটাকে। যেটা শরীরের মধ্যে এটা যদি ম্যাচ করে তবেই সেটা হচ্ছে প্রতিস্থাপন যোগ্য হবে। 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইমিউনো সাপ্রেসর ড্রাগ, যেমন সাইক্লোস্পিন ও কর্টিসল ব্যবহার করা হয়। ইমিউনো সাপ্রেসর ড্রাগ মানে কি, ইমিউনো সাপ্রেসর ড্রাগ মানে হচ্ছে, ধরো কোনো ব্যক্তির শরীর থেকে তার হৃৎপিণ্ডটা ধরো অন্য কোনো ব্যক্তির শরীরে স্থাপন করছি। ঠিক আছে, কোনো শরীরে স্থাপন করলাম, কিন্তু এই শরীরের কাছে, যেই শরীর থেকে এনে আমরা স্থাপন করলাম, তার কাছে তো এটা একটা অজানা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, তাই তো। এ কি করবে তখন, এর ওটাকে অ্যান্টিজেন ভেবে তখন অ্যান্টিবডি কে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে। এই বি লিম্ফোসাইট কে অ্যাক্টিভেট করবে, করে প্লাজমা সেল, মেমোরি সেল এগুলোকে সব অ্যাক্টিভেট করবে, করে ওটার জন্য লড়ার জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে। সেটা যাতে না হয় ওই জন্য ইমিউনো সাপ্রেসার, মানে ওর ইমিউনিটাকে লো করে রাখা, ওই জন্য সাইক্লোস্পোরিন ও কর্টিসল ড্রাগটাকে দিয়ে ওটাকে থামিয়ে রাখা হয়। এই দেখো, অঙ্গ প্রতিস্থাপনের জন্য যে কোনো ব্যক্তি থেকে অঙ্গ নেওয়া যেতে পারে না। কেন, কারণ এক্ষেত্রে ডাক্তাররা কি পরীক্ষা করেন, যেহেতু অঙ্গ প্রতিস্থাপনের জন্য দাতা থেকে নেওয়া নির্দিষ্ট কলা বা প্রসঙ্গ অর্থাৎ গ্রাফ প্রতিস্থাপনের পর তৎক্ষণাৎ বা পরে গাইডের দ্বারা প্রত্যাঘাত হতে পারে, মানে অ্যান্টিজেন ভেবে সেটাকে রিজেক্ট করে দিতে পারে। যে কোনো উৎস অথবা একটি প্রাণী বা অন্য কোনো
প্রাইমেট প্রতিস্থাপনের পূর্বে দাতা ও গ্রাহিতার প্রথমে টিস্যু ম্যাচিং করা হয় এবং ব্লাড গ্রুপ, এই যে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর যেটা, ওটাকে ম্যাচিং করা আর ব্লাড গ্রুপ ম্যাচিং করা হয়। যদি এগুলো সব ম্যাচিং করে তারপরে প্রতিস্থাপিত করা হয়, তারপর হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। এই যে ওই প্রতিস্থাপনটা করে এখন শেষ নয়, প্রতিস্থাপনের পরে রোগীকে সারা জীবন একটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ তাকে সারা জীবন খেয়ে যেতে হবে, যাতে না ওটাকে অ্যান্টিজেন ভাবে নিজের শরীর কি করে, অ্যান্টিবডি রিলিজ করে। ঠিক আছে, এটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, টিস্যু গ্রাফটিং বা অর্গান ট্রান্সপ্লান্টের। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভ ইমিউনিটি বা প্যাসিভ ইমিউনিটি কি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে, অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি। অ্যাক্টিভ প্রসেস তোমরা পড়েছো, অ্যাক্টিভ প্রসেস আর প্যাসিভ প্রসেস, যে প্রসেসে কোনো এনার্জি কনজিউম হয়, এনার্জি খরচ হয়, সেটাকে আমরা অ্যাক্টিভ প্রসেস বলি। ঠিক আছে, কি হচ্ছে, যেই প্রসেস একটা কোনো একটা এনার্জি খরচ হচ্ছে, এনার্জি খরচ করে তৈরি করতে হচ্ছে, সেটাকে আমরা অ্যাক্টিভ প্রসেস বলি। আচ্ছা, প্যাসিভ কি, কোন একটা জিনিস তৈরি করা জিনিসটাকে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ, যাতে কোনো এনার্জি কনজাম্পশন হচ্ছে না। অ্যাক্টিভ ইমিউনিটির পয়েন্ট দেখো, প্রলং লাইফ মানে এটা হচ্ছে ধীরে ধীরে তৈরি হয় কিন্তু লং লাস্টিং। ঠিক আছে, ধীরে ধীরে তৈরি হলেও কিন্তু লং লাস্টিং। স্লো স্লো তৈরি হয়, স্লো ফর্ম করে, ঠিক আছে, কিন্তু লং লাস্টিং, লং লাস্টিং। আর এটা এটা শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, ট্রিটমেন্ট। ধরো কোনো একটা শরীর খারাপ হয়েছে, তখন কিন্তু আর এই অ্যাক্টিভ ইমিউনিটি কাজ করবে না, তখন কিন্তু তোমাকে কোনো একটা জিনিস তৈরি করা জিনিসই দিতে হবে। এই যে কোনো ট্রিটমেন্টের জন্য সবসময় প্যাসিভ ইমিউনিটি ব্যবহার করা হয়। আচ্ছা, এই অ্যাক্টিভ ইমিউনিটি কি, অ্যান্টিবডি কি করছে, দেখো অ্যান্টিবডি কে করছে, হোস্ট তৈরি করছে। অ্যান্টিবডি কে তৈরি করছে, হোস্ট, প্রডিউসড বাই হোস্ট তৈরি করছে। কিন্তু প্যাসিভ ইমিউনিটির কি করতে হয়, প্রিপেয়ার্ড একটা অ্যান্টিবডিকে কি করা হয়, হোস্টে ইনজেক্ট করে দেয়া, এটা হচ্ছে, ঠিক আছে, হোস্টে ইনজেক্ট করে দেয়া, এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি হচ্ছে শর্ট লাইফ, ঠিক আছে, এর হচ্ছে লাইফটা হচ্ছে শর্ট। কিন্তু এই অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে লং, লং লাইফ, এ হচ্ছে অনেক দিন ধরে থাকে, কিন্তু তৈরি হয় স্লো, কিন্তু এটা কিন্তু ফাস্ট তৈরি হয়, কিন্তু শর্ট লাইফের। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটির উদাহরণ দেখো, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আর হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কি, অল ইনফেকশন, ধরো কোনো একটা তোমাকে জ্বরের ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, সেটার জন্য তোমার একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইমিউনিটি, মানে কি, এটা এক হচ্ছে তো নিজের শরীর তৈরি করেছে, হোস্ট অ্যান্টিবডি তৈরি করেছে। ঠিক আছে, অল ইনফেকশন, সর্দি জ্বর এসব। আর আর্টিফিশিয়াল কি, অল ভ্যাকসিনেশন, মানে কোনো একটা রোগ হওয়ার আগেই যে তোমাকে ভ্যাকসিনটা দিয়ে তার জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটির উদাহরণ হচ্ছে, দেখো ন্যাচারালের মধ্যে দেখো, প্যাসিভ কি, একটা তৈরি জিনিস করে একটা শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর ন্যাচারালের মধ্যে কে থাকছে, ন্যাচারালের মধ্যে আইজিজি। ধরো প্রেগনেন্সি অবস্থায়, তখন কি, কোনো মায়ের পেটে যে বাচ্চাটা থাকে, সে তো আর নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারছে না, তখন ওই যে ওখানে আমরা কি বললাম, আইজিজি কি করতে পারে, প্লাজেন্টাকে ভেদ করে যেতে পারে, তখন মায়ের ওই যে আইজিজি অ্যান্টিবডিটা কি করে, প্লাজেন্টা ভেদ করে গিয়ে বাচ্চার শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করে। আইজিএ কোলেস্ট্রাম, যেটা মানে বাচ্চা হওয়ার পর যে প্রথম যে মাতৃ দুগ্ধ, সেটাকে আমরা কোলেস্ট্রাম বলি, সেটা খাওয়ার পরেও কি, এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, অনেক রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। আর আর এই যে এটা হচ্ছে ন্যাচারাল, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে আর্টিফিশিয়াল।
এটা কি হবে? আর্টিফিশিয়াল, নট প্যাসিভ, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কি? এটিএস ইনজেকশন আর অ্যান্টিভেনম, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, নেক্সট দেখো, এর সক্রিয় বা সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা। ঠিক আছে, যেটা বুঝলাম ওখানে, যখন যখন পোষক কোষের দেহে অ্যান্টিজেনের সংস্পর্শে আসে, তখন পোষকের দেহে যে অ্যান্টিবডি উৎপন্ন হয়, সেই অ্যান্টিজেন সজীব বা মৃত জীবাণু রূপে বা অন্যান্য প্রোটিন রূপে পোষকের সংস্পর্শে আসতে পারে। এই ধরনের অনাক্রমতাকে সক্রিয় অনাক্রমতা বলে। সক্রিয় অনাক্রমতা কি? ধীর গতিতে গড়ে ওঠে, কিন্তু সম্পূর্ণ সক্রিয়ভাবে সারাইতে এটি অনেক সময় নেয়। ধীর গতিতে বললাম, ধীর গতিতে কিন্তু লং লাস্টিং। অনাক্রমণকালে দেহে ইনজেকশনের মাধ্যমে সুচিন্তাভাবে অণুজীবের প্রবেশ করানোর ফলে স্বাভাবিক সংক্রমণকালে সংক্রামক অণুজীবগুলি দেহের ভেতরে প্রবেশ করলে সক্রিয় অনাক্রমতার সৃষ্টি হয়। বিজাতীয় বস্তুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য যখন রেডিমেড অ্যান্টিবডিগুলো দিয়ে সরাসরি প্রবেশ করানো হয়, তাকে কি বলছি আমরা? নিষ্ক্রিয় অনাক্রমতা বলি, যেটা তৈরি করা জিনিসকে দিয়ে দিচ্ছি। তোমরা কি জানো, কোনো মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর জন্য অত্যন্ত অত্যাবশ্যক বলে বিবেচিত, কারণ দুগ্ধক্ষরণের শুরুর দিকে মাতৃদেহ থেকে যে হলুদাভ তরল অর্থাৎ কোলেস্ট্রাম ক্ষরিত হয়, তাদের সদ্যজাত শিশুকে সুরক্ষা প্রদানকারী প্রচুর অ্যান্টিবডি থাকে। আইজিএ প্রচুর পরিমাণ থাকে। শিশুভ্রূণটি ফিটাস মাতৃগর্ভে থাকাকালীন সময়ও প্লাজেন্টার মাধ্যমে কিছু অ্যান্টিবডি লাভ করে। এগুলো হলো নিষ্ক্রিয় অনাক্রমতার কিছু উদাহরণ। ঠিক আছে, নেক্সট কি দেখো, ভ্যাকসিনেশন বা টিকা। ভ্যাকসিনেশন টিকা কিছু নয়, কোন জীব প্রতিরোধক পদার্থকে দুর্বল অথবা রোগ জীবাণু থেকে প্রস্তুত টিকা মানুষের শরীরে প্রবেশ করালে ওই জীবাণুর বিরুদ্ধে যে অনাক্রমতা সৃষ্টি, তাকে ভ্যাকসিন বা টিকা বলে। টিকাকরণের গুরুত্ব দেখো, টিকাকরণের ফলে দেহে অনাক্রমতার সৃষ্টি হয়, রোগ জীবাণু সংক্রমণ রোধ করা যায়। টিকাদানের দেহকে মরণ ব্যাধি, ভাইরাস, জীবাণু থেকে সুরক্ষিত রাখে। নির্দিষ্ট সময়ে টিকা দিলে শিশুদের পোলিও, গুটি বসন্ত, হাম, যক্ষ্মা, হেপাটাইটিস, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস ইত্যাদি রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। আর টিকাকরণে সমাজের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। বুস্টার ডোজ কি? অনাক্রমতা দীর্ঘকাল বা সুদৃঢ় রাখার জন্য প্রাথমিক টিকা দেওয়ার পর নির্দিষ্ট সময়ান্তরে যেসব ভ্যাকসিন প্রদান করা হয় তাকে বুস্টার ডোজ বলে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডিজিজটা নিয়ে আলোচনা করব।